সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের হাতে দিতে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার রায় বহাল রেখে আপিল বিভাগের দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে মঙ্গলবার। 799 পৃষ্ঠার এই রায়ে সর্বোচ্চ আদালত বিচারকদের জন্য 39 দফা আচরণবিধি প্রণয়ন করে দিয়ে তাদের অসদাচরণ তদন্তে ও অপসারণে প্রধান বিচারপতি ও পরবর্তী জ্যেষ্ঠ দুজন বিচারপতিকে নিয়ে গঠিত সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ফিরিয়ে এনেছে। বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে নিতে 2014 সালের 17 সেপ্টেম্বর জাতীয় সংসদে সংবিধানের ষোড়শ সংশোধনী পাশ হয়েছিল। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত প্রায় 395 পৃষ্ঠার মূল রায়টি লিখেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এবং বাকি অংশে একজন ছাড়া সব বিচারপতি পৃথকভাবে তাঁদের মতামত ব্যক্ত করেছেন। প্রধান বিচারপতি পূর্ণাঙ্গ রায়ে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে ব্যক্তি কেন্দ্রিকতার কড়া সমালোচনা করেছেন। কোন সরকারি নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে কাজ না করায় আমাদের নির্বাচনী প্রক্রিয়া ও সংসদ দুই এখনো শৈশব কাটিয়ে উঠতে পারেনি বলে মন্তব্য করে প্রধান বিচারপতি লিখেছেন, অপরিপক্ক তেমন সংসদের কাছে বিচারক অপসারণের ভার দেওয়া আত্মঘাতী হবে। বিএনপি বলেছে, সভ্য দেশে এমন রায় এলে নাকি সরকার পদত্যাগ করত। আর কয়েকদিন আগেই রাজনৈতিক বক্তব্য দেওয়ার অভিযোগের জবাবে প্রধান বিচারপতি বলেছিলেন, বিচার বিভাগের স্বার্থে প্রয়োজনে আরও রাজনৈতিক বক্তব্য দিয়ে যাবেন তিনি। সুপ্রিম কোর্টের রায়ে পর্যবেক্ষণের তাৎপর্য কি? রাজনীতি, সমাজ, প্রতিষ্ঠানের বাস্তবতা নিয়ে এই ব্যবচ্ছেদ কি আদালতের স্বাভাবিক প্রতিক্রিয়া? আজ বৃহস্পতিবার রাজকাহনের ফোন লাইন আছে খোলা, আর প্রতিদিনের মতো ফেসবুক ও ইউটিউবে তো থাকছি। আপনাদের প্রশ্ন ও মতামতের উত্তর দিতে রাজকাহন স্টুডিওতে আছেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ব্যারিস্টার নাজবুল হুদা। স্বাগত আপনাদের তিনজনকে। আমি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, আপনাকে দিয়ে শুরু করি যে আপনার কি মনে হয় যে মানে এই আপনি যদি আমাদেরকে বুঝিয়ে বলেন প্রথমে যে রায়ে এই যে নানা রকম মন্তব্য, পর্যবেক্ষণ, এগুলোর আইনি গুরুত্ব কি, আর মানে এমনিতে সামাজিক কোনো তাৎপর্য আছে কিনা? আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাজনৈতিক, সামাজিক। কিছু পড়ার আগে আজকের আগস্ট মাস, শোকবহুল মাস, আমি স্মরণ করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং যারা ওই দিন শাহাদত বরণ করেছেন। আপনি যে প্রশ্ন করেছেন, আমি ছোট্ট করে বলতে চাচ্ছি, বেশি কথা বলি না সাধারণত প্রয়োজন ছাড়া। সেটা হলো যে মামলাটা জনস্বার্থে করেছিলেন মঞ্জুর মোর্শেদ সাহেব অ্যাডভোকেট, সেটা ছিল 96 অনুচ্ছেদ সংবিধানের। যে অনুচ্ছেদ যেটা আপনি বলেছেন একটু আগে, 13 এপ্রিল 1914 সালে সংসদের কাছে ফিরে গেল এই অভিশংসনের ক্ষমতা, যেটা বাতিল করা হয়েছে। সেই বাতিলের উপরে তো জাজমেন্ট হয়েছে। এখানে আমার কথা হচ্ছে, যেটা আপনি বলছেন সেটা হচ্ছে যে একটি আইনের বিরুদ্ধে অবশ্যই হাইকোর্টে মামলা করা যাবে, রিট্রিবিউশনে। সংবিধানের কোনো পরিপন্থী যদি হয়, বেসিক স্ট্রাকচারের বিরুদ্ধে হয়, অনেক কিছু আছে। নজরুল সাহেব আছেন, আমার ছোট ভাই জানাল বিষয়, তারা বলবেন। আমার চেয়ে এক্সপার্ট হলেন নজরুল সাহেব, তিনি বহু এই ধরনের মামলা করেছেন আমার জানা মতে। সেটা হলো 96-এ যেটা 96 অনুচ্ছেদের উপরে যে মামলাটা, সেটা কনফাইন্ড টু অ্যাবসলিউটলি যেটা সংসদের হাতে থাকবে না অন্য, যেটা এখন রায়ের পর দেখা গেল সুপ্রিম জুডিশিয়ালকে যাবে। এখানে কিন্তু আমি মনে করি এখানে কনফাইন্ড থাকা উচিত ছিল আমাদের সবাই। কিন্তু দেখা গেল যে পূর্ণাঙ্গ জাজমেন্টে যে অনেক বিষয় আলোচিত হয়েছে, যেটা একটু আগে বললেন, ব্যক্তিকেন্দ্রিক দেশ, গণতন্ত্র নাই, এই সেই যে মন্তব্যগুলো বা অবজারভেশন বলি বা এইগুলো তারা হয়েছে কি, যেটা আমি সেটা বলি, সেটা দ্বারা হয়েছে কি, যে এটা হলো যে এই পর্যবেক্ষণ বলেন, মন্তব্য বলেন, যাই হোক এটা প্রসঙ্গিক, কিন্তু আমার বিচারে 96-এর কাছে না। সেটা হলো যে এর ফলে যেটা হয়েছে, কোনো কোনো দল এটা রাজনৈতিকরণের চেষ্টা করছেন, রাজনৈতিক মেরুকরণের চেষ্টা করছেন। কেউ আবার তাকে সাধুবাদ জানিয়েছেন, কেউ আবার মিষ্টি বিতরণ করেছেন। এই জিনিসটা একটা জনমনের ভিতরে একটা সৃষ্টি করে, যে বিচার বিভাগের উপরে, আমাদের উপরে। আমার মনে হয় এটা যে মন্তব্যগুলো আছে, সেই মন্তব্যগুলো
রাজনৈতিক মন্তব্য আমাদের মাননীয় প্রধান বিচারপতি বলেছেন দরকার আরো করবেন, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমি মনে করি বিচার ব্যবস্থা আমরা যেটা মনে করি নিজে ব্যক্তিগত বলছি যে বিচার ব্যবস্থা আইনের শাসন যেটা বলি, বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন এই জন্য যে এই ধরনের একটি রায় ওই যে দেওয়া সম্ভব হয়েছে বিকজ সরকারের পক্ষ থেকে কোনো রকম ইন্টারফেয়ারেন্স নাই, বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন রায় দিয়েছেন। শুধু তাই না, অধস্তন আদালতে আপনি দেখেন বেগম খালেদা যে মামলা 40 থেকে 42 বার মুলতবি হয়েছে, হট্টগোল হয়েছে, অনেক কিছু হয়েছে, পরে কিন্তু বিচার ত্বরান্বিত করার জন্য কোনো রকমের নির্দেশনা, কোনো হস্তক্ষেপ ছিল না। এটাই প্রমাণ করে দেশে আইনের শাসন আছে এবং বিচার বিভাগ ব্যবস্থা স্বাধীন। প্রধান বিচারপতি এই রায় অবশ্য বলা হয়েছে যে একমাত্র বিচার বিভাগই অনেকটা স্বাধীন, তবে তাও মানে ডোবার পথে, এরকম কি জানি একটি মন্তব্য করা আছে। জি, অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আপনার কাছে জিজ্ঞেস করব যে রায়ে এ ধরনের মন্তব্য কি একেবারেই মানে প্রথম ঘটলো কিনা, নাকি রায়ে বিচারপতিরা এরকম মন্তব্য করেন, সমাজ সংসার রাষ্ট্র রাজনীতি নিয়ে করেন? ধন্যবাদ আপনাকে নবনীতা। আজকে আমি একটা বিব্রতকর অবস্থার মধ্যে আছি। এই যে আমার ডান পাশে দেখছেন, আমি যখন সেক্রেটারি তখন সে প্রেসিডেন্ট, আবার আমি যখন এই দলের আইন বিষয়ক সম্পাদক তখন সে মন্ত্রী এবং একজন প্রভাবশালী মন্ত্রী। আমার বাম পাশে আমার বড় ভাই, আমার বহুদিনের অত্যন্ত আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি, এবং এই সম্প্রতি আমি তার কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেছি। কাজেই আমি একটা বিব্রতকর অবস্থার মধ্যে আছি। এখানে আপনি যে প্রশ্নটা করেছেন, আমার বড় ভাই যে প্রশ্নটা করলেন, আমার মনে হয় আমরা তো একটু ভুলে গিয়েছি। 8th অ্যামেন্ডমেন্টের জাজমেন্টটাকে আমাদের একটু স্মরণে আনা দরকার। 8th অ্যামেন্ডমেন্টের জাজমেন্টে আগে 8 বছর আমরা এটা নিয়ে সংগ্রাম করেছি আইনজীবীরা, যেটা এই 16th অ্যামেন্ডমেন্টের জাজমেন্টে যেটা আমাদের করতে হয় নাই। এবং আমরা দেখতাম যে রাতের বেলা এসে এসে ট্রাক ভরে ভরে বইপত্র খাতা, আপনার কি বলে বেঞ্চ পেন্স, এগুলো সব নিয়ে যাচ্ছে। আমরা তাকিয়ে তাকিয়ে দেখতাম এগুলো নিয়ে যাচ্ছে। এবার এক সময় শুনলাম, অ্যাপেলেট ডিভিশনে আসলাম, শুনলাম ইশতাক সাহেব ক্লাসে বললো, স্যার আমার স্যার তো নাই। বলে কোথায়? বলে পুলিশ ধরে নিয়ে গেছে। শওকত আলী খান সাহেবের ক্লার্ক আইসা বললেন, স্যার আমার স্যার তো নাই, কোথায়? পুলিশ ধরে নিয়ে গেছে। এইভাবে করে করে 12-13 জন সেই সময় ধরে নিয়ে গেছে। পরবর্তীতে এই 8th অ্যামেন্ডমেন্টের জাজমেন্টের মামলাটা 1988-এ আমরা করলাম। সেটাও কিরকম মন্তব্য বহুল ছিল, বহু মন্তব্য আছে। এই জাজমেন্টের একটা বইই আছে, এবং সেখানে 100 মানে যেখানে হচ্ছে কি মানে বিচার ব্যবস্থা কিভাবে, হ্যাঁ, সেখানে সবগুলো মন্তব্যই আছে। এই যে 16th অ্যামেন্ডমেন্টের জাজমেন্টটা, এই জাজমেন্টটাকে আমার বড় ভাই ঠিকই বলেছে, মনজিল মোরশেদ সাহেব 96 চ্যালেঞ্জ করেছেন। কেন চ্যালেঞ্জ করছেন, এটা প্রেক্ষাপটটা বুঝতে হবে। আপনারা জানেন, আমরাও জানি সকলে, যে যখন আমাদের ওই কি বলে ওই ভবন, সড়ক ভবন নিয়ে এই একটা জাজমেন্ট হলো, এবং সড়ক ভবন যখন হাইকোর্টের ইসে আসলেন, তখন পার্লামেন্টের মধ্যে অনেক পার্লামেন্ট সদস্যরা এমন সব কথাবার্তা বলেছেন, এগুলো আমি এখানে প্রকাশ করতে চাই না। ঠিক তার পরপরেই কোনো প্রিয়াম্বল ছাড়া, কোনো কারণ ছাড়া সংবিধান সংশোধন করার যে প্রিয়াম্বল লাগে এবং কোনো কিছু ছাড়াই আপনার 96-কে। অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আমার কৌতূহলের জায়গাটা হচ্ছে ষোড়শ সংশোধনী বাতিল হয়ে গেছে, বিচারপতিদের অপসারণের ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে গেছে, সে আদালতের সিদ্ধান্ত হয়েছে, সে তো খুব মানে আমরা জানি। আমার কৌতূহলের জায়গা হচ্ছে আমি ওই জায়গাটাই আসতেছি, 800 প্রায় পৃষ্ঠার 400 পৃষ্ঠার যে মূল রায়, আমি ওই জায়গাটাই আসতেছি আর কি।
সেটা স্বাভাবিক কিনা নাকি এটা খুব ইউনিক একটি না, ঘটনা? আমরা এই জায়গাটাই আসতেছি আসলে যারা আমরা আইনজীবী তাদের অন্তত এই বিষয়ের উপরে ওইভাবে ঢালাও কমেন্ট করা ঠিক হবে না। তার কারণ এরকম 100 বহুবার 100 অর্থাৎ মোর দ্যান 100 টাইমস কনস্টিটিউশন ইন্ডিয়াতেও কিন্তু আপনার হয়েছে। সেখানে একবার কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করতে গিয়ে ইলেকশন কমিশনের ক্ষমতা নিয়ে কথাবার্তা বলতে গিয়ে সেখানে 324-এ বলেছেন যে গণতন্ত্রই নষ্ট হয়ে যায় যখন মানুষ ভোট দিতে না পারে অ্যামেন্ডমেন্টের জাজমেন্ট করতে গিয়ে। কাজে এটা কিন্তু এই দেশে এই নতুন জিনিস নয়, এইটা প্রথম নয়। বাংলাদেশে এরকম মানে এই রাষ্ট্র রাজনৈতিক অবস্থা, কারণ মানে যে ধরনের বক্তব্য আছে এই মানে মূল রায়টি যদি আমরা বলি যে 395 পাতা পর্যন্ত প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার লেখা যে মূল রায়, সেখানে দেখা যাচ্ছে যে রাজনীতি বাণিজ্যে পরিণত হয়েছে, ভালো লোকের সমাজে জায়গা নাই, মানে হ্যাঁ এই অবজারভেশন গুলো হ্যাঁ এই অবজারভেশন গুলোর আইনগত ভিত্তি কি এবং সাধারণভাবে এই ধরনের আমি মামলা আপনাদের এটা থাকে এটা কিনা? কিন্তু আপনি অবজারভেশন যদি- বলা যাবে না, এটা আমি একটা দিস ইজ নট দি অবজারভেশন। অবজারভেশন হলো যদি অবজারভেশন দিয়ে জাজমেন্ট দেয়, এইটা হচ্ছে আলোচনা। অবজারভেশন কিন্তু একটু ডিফারেন্ট জিনিস। আমরা একটা জিনিস ভুল করি, অবিটার অনেকে এটাকে কোট করতে পারে, অবিটার সেটা কারণ অবজারভেশন হিসেবে আবার লেখা হয়নি আলাদা করে এটা রায়ের পাশে, observation না। রায়ের ভেতরে এগুলো আছে। You would call it a ratio decidedly, perhaps ডিসিশনের একটা ফ্যাক্টর হিসেবে সে ইউজ করেছে। কিন্তু আমার কথা হচ্ছে 8th অ্যামেন্ডমেন্টকে কোট করা হয়। ইউ সি, আই হ্যাভ মাই ওন ওপিনিয়ন অ্যাবাউট দিস। 8th অ্যামেন্ডমেন্টটা ওয়াজ ভেরি মাচ এ মুভমেন্ট বাই দ্য সুপ্রিম কোর্ট লয়ার্স, কারণ তাদের রুজি রোজগারে হাত পড়েছিল। যেই মাত্র সুপ্রিম কোর্টকে বিকেন্দ্রীকরণ করে বিভিন্ন জায়গায় সার্কিট বেঞ্চের করা হলো, এখানে বসে বসে যারা প্র্যাকটিস করতেন বড় বড় মহারথীরা, ইশতিয়াক ভাই বলেন, ডক্টর কামাল হোসেন বলেন, টি.এইচ. খান বলেন, তারা দেখলেন তাদের পক্ষে ওখানে যে প্র্যাকটিস করা সম্ভব না। সো এটা তাদের এই দৃষ্টিকোণটা আমি সম্পূর্ণভাবে অ্যাকসেপ্ট করলাম না। আমরা যদি আজকের আমরা এই যদি দৃষ্টিকোণটা আমরা যদি এই accept করলাম ষোড়শ না, তার কারণ সংশোধনীর রায়টাকে সেখানে ফেরত আসি, সেইটা আমরা দেখে যদি judgment আলোচনাটিকে ষোড়শ সংশোধনীর রায়ে প্রধান না, কাজে বিচারপতির সেখানে- মন্তব্যগুলোকে আপনি কিভাবে দেখছেন? আপনি বিশেষ তখন কোনো আমি accept তাৎপর্য করলাম দেখেন না। কিনা? তখনকার দেশের সিনিয়র সর্বোচ্চ লয়ারদের আদালতের আইনজীবী মতামতের হিসাবে। ভিত্তিতেই কিন্তু 8th অ্যামেন্ডমেন্ট জি, আলটিমেটলি আমরা যদি ষোড়শ সংশোধনী বাতিলের এই যে 800 পৃষ্ঠার রায় বেরোলো, যার 400 পৃষ্ঠা জুড়ে নানা মন্তব্য আছে, I don't agree to this. সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এটা এখনো অ্যাক্ট কিন্তু পাস হয় নাই রিপিল করে। একটা জুডিশিয়ারি ক্যানট প্লে দ্য রোল অফ এ লেজিসলেচার। জুডিশিয়ারি কিন্তু আইন পাস করতে পারে না, তারা আইনকে নকডাউন করতে পারে কিন্তু তারা আইন পাস করতে পারে না। কাজে সেখানে এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে এই ফাংশনটা এসেনশিয়ালি পার্লামেন্টের ফাংশন। জুডিশিয়ারির মতামতকে শ্রদ্ধা জানিয়ে সম্মান জানিয়ে পার্লামেন্টই হয়তো আইন হবে এই রায়টাকে বাস্তবায়িত করার জন্য। সেই রায় যখন সে পার্লামেন্টে সে রায় দিয়ে এটাকে বাতিল করা হবে, তখনই কিন্তু এটা বাতিল। কিন্তু এই যে রায়ের মধ্যে পার্লামেন্টকে ইম্যাচিওর বলা, পার্লামেন্টের আমাদের দিস ইজ আনফরচুনেট। এটা কেউ কিন্তু 45 বছরে কোন সরকার যে নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে কোনো ভূমিকা রাখেনি, তো আবার সত্যিও বটে। তা ঠিক আছে, এটা হয়তো ছোট না, আমাদের unfortunate দেশ, কোনটা? আমাদের আনফরচুনেট হচ্ছে যেই জনপ্রতিনিধিদেরকে এই ধরনের উক্তি দিয়ে অপমান করা হয়, সেটা হচ্ছে আনফরচুনেট। আমি এটা বিরতিতে যাব, বিরতির পর ফিরে আসলে এই রায়টির বিষয়েই আলাপ করতে চাই। ব্যারিস্টার নাজমুল হুদা, আপনার কাছেই ফিরবো যে আপনার এই আনফরচুনেট বলবার জায়গাটা থেকে যে আবার অনেক সত্যিও তো খুঁজে পাওয়া যাচ্ছে এই সেটা তো হতে প্রধান পারে। বিচারপতির এই কথায় আর রায়ে এরকম যে প্রশ্নটি আমি শুরু করেছিলাম যেটা নিয়ে যে রাষ্ট্র সমাজ, আমার মনে হয় এটা সবচেয়ে বড় সমাধান কোথায় জানেন? আমরা সবাই বিচার বিভাগের স্বাধীনতা চাই, আমরা সবাই জনগণকে ক্ষমতায়ন করতে চাই। আজকে প্রধান বিচারপতিকে নির্বাচিত হয়ে ওই চেয়ারটাতে বসতে পারলে সবচেয়ে ভালো হবে, সবচেয়ে ভালো হবে। The Chief Justice must be an elected person. এখন তাইলে এখন ওই লাইনেই যাইতে হবে আমাদের। একটা বিরতির পর দর্শক থাকুন টেলিফোনে, টেলিভিশনে, ফেসবুকে, ইউটিউবে। ফিরে এলাম রাজকাহনে। ব্যারিস্টার নাজমুল হুদা, আপনি শুরু করেছিলেন মানে আপনি বলতে শুরু করেছিলেন এই যে ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায়টি প্রসঙ্গে, যে আপনি বলছিলেন আনফরচুনেট যে মন্তব্যগুলো সম্পর্কে বলছিলেন যে সংসদ
শৈশব পার হয়নি এরকম মন্তব্য, ইম্যাচিওর শব্দটি দেখেন, ব্যবহার এই করা হয়েছে। সমস্ত- কিন্তু এও তো সত্যি যে প্রধান বিচারপতি যেটা বলেছেন যে নির্বাচন সকলের কাছে গ্রহণযোগ্য না হলে সংসদ গ্রহণযোগ্য হয় না। তিনি বলছেন যে নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে কোনো সরকার কাজ করেনি। তিনি বলছেন যে এখন আসলে এক রকমের সরকার কি ভালো কাজ মানুষ করবে? ভালো স্বপ্ন দেখে না আমাদের সরকার কি দেশে। কাজ করবে? লেট দেয়ার বি দ্য ট্র্যাক রেকর্ড অফ জুডিশিয়ারি। জুডিশিয়ারি ট্র্যাক রেকর্ডেই তো এই সমস্ত কিছু উত্তর পাওয়া যাবে। ডিড দে বিহেভ ওয়েল? জুডিশিয়ারি কি কোনো রিলিফ দিয়েছে এই সমস্ত ব্যাপারে, নাকি তারা ওই ধরনের পলিটিক্সকে সাপোর্ট করে বিভিন্ন সময় বিভিন্ন রকমের স্ট্যান্ড নিয়েছে? সো তারা তো একেবারে তুলসী ধোয়া কেউ না। কিন্তু কথা হচ্ছে যে এটা অবশ্যই আমাদের জাতীয় সমস্যা, এই সমস্যা আমাদেরকে অ্যাড্রেস করতেই হবে, দ্যাট ইজ মোর ইম্পর্ট্যান্ট। এবং আমি মনে করি যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কম্প্রাইজিং অফ জাজেস, যারা ইন্ডিভিজুয়াল অ্যাপয়েন্টিজ, আই মাস্ট সে অ্যাপয়েন্টিজ, তাও মাঝে মাঝে দেখা যায় ইট ইজ টেইন্টেড বাই পলিটিক্স। চিফ জাস্টিস কি সবসময় একেবারে নিরপেক্ষভাবে হয়েছে? তা তো হয় নাই, সেখানেও তো অনেক পলিটিক্স ঢুকেছে। কাজেই চিফ জাস্টিসের আবরণটা নিয়ে আপনি সম্পূর্ণভাবে নিউট্রাল কথা বলতে পারবেন এমন আমার অতীতে ধারণা সেরকম ছিল না। কারণ কেউ না কেউ কোনো না কোনোভাবে কোনো না একটা দলের সাথে সম্পৃক্ত থেকে তাদের কালার। না, আমরা যদি এই রায়টি নিয়েই বলি যে মানে এই মন্তব্যগুলোর আপনি যদি আইনি গুরুত্বের কথা বলেন, আইনি গুরুত্ব কি এটির? কারণ না, আমি এই মন্তব্যগুলো আমি মনে করি নিছক। ইট ইজ, সেই জন্য আমি আনফর্চুনেট বললাম যে আপনি পার্লামেন্ট যেখানে কি ইলেক্টেড বাই দ্য পিপল, যেখানে কনস্টিটিউশন মতে সমস্ত রাষ্ট্রের ক্ষমতার মালিক, সেই মালিকরা ভোট দিয়ে যাদেরকে পার্লামেন্টে পাঠায় তাদেরকে আপনি এইভাবে গালাগালি করতে পারেন না। ইউ কান্ট ডু ইট। পার্লামেন্টে আমাদের স্বাধীনতা আছে, কিন্তু আবার এ নিয়ে আমরা হাজারো কথা বলতে মানে পারি। লক্ষ্য করেছেন কিনা যে এই রায় কিন্তু আবার প্রধান বিচারপতি বলছেন, অ্যাটর্নি জেনারেলকে বলছেন যে এও তো সত্যি যে পার্লামেন্টেও বিচার বিভাগকে যেভাবে গালাগালি করা হয়েছে। পার্লামেন্ট হ্যাজ দ্য ইন্ডিপেন্ডেন্স। তাদের তো আপনার বক্তৃতা দেওয়ার ইয়ে আছে, ইমিউনিটি আছে। দে ক্যান স্পিক এনিথিং ইন দ্য পার্লামেন্ট, কারণ পার্লামেন্ট ইজ দ্য ল মেকিং বডি। ল মেক করতে যেয়ে এটার উপর অনেক ধরনের আর্গুমেন্ট হবে, অনেক কিছু হবে, অনেক প্রেজেন্ট আনপ্রেজেন্ট অনেক ঘটনা ঘটবে। সেই জন্য তাদের বাক স্বাধীনতাটাকে সেখানে কিন্তু প্রোটেক্ট করা হয়েছে। ইন দ্য পার্লামেন্ট ইউ ক্যান সে লটস অফ থিংস, বাট নট আউটসাইড পার্লামেন্ট। আউটসাইড পার্লামেন্ট আপনি অপমানজনক কিছু এইভাবে বলতে পারেন না। কিন্তু বিচার বিভাগ থেকে মানে It is a সর্বোচ্চ contempt আদালত to the থেকে দেওয়া parliament. একটি রায়ে It is a contempt to the parliament. It is a contempt to the parliament. অ্যাডভোকেট জয়নুল আবেদীন, আপনাদের মহাসচিব, বিএনপির মহাসচিব বলছেন যে এটি একটি ঐতিহাসিক রায়। আপনারা কেন একে ঐতিহাসিক রায় মনে করছেন? কারণ প্রধান বিচারপতি তো আসলে কাউকেই মানে ছেড়ে কথা বলেননি। তিনি তো বলেছেন যে কেউই নির্বাচনী প্রক্রিয়াটিকে প্রশ্নমুক্ত করবার জন্য কাজ করেনি, কোনো সরকারি কাজ করেনি। এবং যেই রাজনীতির কথা তিনি বলছেন, ক্ষমতার অপব্যবহারের কথা বলছেন, তাতে কেউ কারো চেয়ে মুক্ত তেমন ইঙ্গিত কিন্তু তার বক্তব্যে পাওয়া যায় না। শুনেন, জাজমেন্টটা পাস হয়ে গেছে। এই জাজমেন্টের অপারেটিং পার্টটা যখন আসছিল তখন কিন্তু আমাদের মধ্য থেকে অনেকে অনেক রকম কথা বলেছিলেন। এখন প্রত্যেকেই এই সেখান থেকে সরে গিয়েছে। যেমন ওই যে কথাটি আমাদের সাবেক সভাপতি সাহেব বললেন যে এটা আইন করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। আমাদের একজন দর্শক আছেন ফোনে, আমি একটু ফোনটা নিতে চাই। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন বা মতামত দিন। আজকের এই রাজকাহনের উপস্থিত তিনজন সম্মানিত আলোচক আমার বিজ্ঞ সিনিয়র, তাদেরকে আমি অত্যন্ত শ্রদ্ধা এবং গভীরভাবে স্মরণ করছি, ফিল করছি এই কারণে যে আজকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই তার সব থেকে উল্লেখযোগ্য স্বপ্ন যে বিচার বিভাগ পৃথকীকরণ, বিচার বিভাগের যে আলাদা সত্তা, স্বাধীনতা, সেটার বাস্তবায়নের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট একটা আলোচিত রায় দিয়েছেন। আজকের সঞ্চালক নবনীতা আপুকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। দর্শক, আপনি যদি আপনার প্রশ্ন বা মতামতটি করেন। হলো যে আজকের প্রশ্নটা হচ্ছে যে অ্যাটর্নি জেনারেল মহোদয় গতকালকে একটা প্রেস কনফারেন্সে বললেন
যে যে রায়ের এক পর্যায়ে আমি বলবো, কনক্লুড করছি, আমি বলবো এটি একজন বিচারপতির অভিমত হতে পারে, কিন্তু রায়ের শেষাংশে যেটিকে আমরা দর্শক, আপনার বক্তব্য সংক্ষেপ করতেই হবে আপনাকে। না, ওনার কথাটা বুঝতে মানে পেরেছেন। 116 অনুচ্ছেদটার ব্যাপারে যে বাতিল করলেন, হ্যাঁ, সেটা অভিমত বলছেন, এবং সেখানে জাজদের বিজ্ঞ অ্যাপিলেট ডিভিশনের জাজ মহোদয়দের সিগনেচার নেই শেষাংশে। ইজ ইট পসিবল? তাই বলে কি প্রত্যেকটা লাইনে লাইনে জাজ মহোদয়দের সিগনেচার লাগবে? আমি আসলে আপনারা কি বুঝতে পেরেছেন ওনার প্রশ্নটা? আমি বুঝতে পেরেছি উনি যেটা বলতে চাচ্ছে। অসংখ্য ধন্যবাদ দর্শক। 116 নিয়ে ওখানে আলোচনা করা হচ্ছে, কিন্তু রায়ের শেষ অবস্থায় গিয়ে 116 প্রশ্ন এখানে নাই। আমরাও সেটা দেখেছি যে 116 নিয়ে কথাটা, প্রসঙ্গটা এসছে কিন্তু অন্য প্রসঙ্গে, সেটা মাজদার হোসেন মামলা ইত্যাদি ইত্যাদি প্রসঙ্গে। এই জাজমেন্টটা বা পূর্ণ জাজমেন্টটা আসার আগে এই যে একটা গেজেট নোটিফিকেশন নিয়ে কথাবার্তা হচ্ছিল, আপনার মনে আছে, নিম্ন এবং আদালতের প্রায় 90 দিন বা 96 দিন সময় নেওয়া হয়েছে, 22 বার না 96 বার এই গেজেট নোটিফিকেশনটা করার জন্য। তারপরে ভেরি আর্লি স্টেজে এটা একটা গেজেট বানিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট থেকে, সেইটা আবার আসছে ভিন্নভাবে। এই প্রসঙ্গ নিয়ে 116 আলোচনা আসে। আপনারা বিএনপি একে কেন একটি ঐতিহাসিক রায় মনে করছে? কারণ আমরা বিএনপির কথা না, কথাটা হচ্ছে এই জাজমেন্টটাই একটা ঐতিহাসিক জাজমেন্ট। অতি সম্প্রতি যতগুলো জাজমেন্ট হয়েছে আপনি দেখবেন কোনো জাজমেন্ট নিয়েই সরকারের পক্ষ থেকে এত কথা বলা হয় নাই, বা এই 10 জন এমিকাস কিউরির ওপিনিয়ন কোনো জাজমেন্টে এইভাবে নেওয়া হয় নাই। কোনো জাজমেন্টের মধ্যেই দেখবেন যে আমেরিকান রেফারেন্স নাই, কোনো মানে এতগুলো দেশের রেফারেন্স দিয়ে জাজমেন্ট নাই। এবং সেই জন্যই এই জাজমেন্টের মধ্যে, এবং এই জাজমেন্টটা ঐতিহাসিক এই কারণেই বলা হচ্ছে যে এই জাজমেন্টের মধ্যে অনেকগুলো জিনিস ডিসকাস করা আছে, অনেক রেফারেন্স দেওয়া আছে, দেশের রাজনৈতিক পরিস্থিতি, দেশের সবকিছু, দেশের সমাজ, এগুলো নিয়ে এই পরিমাণ মন্তব্য কি আপনার আর মনে পড়ে? আমরা অনেক সময় আপনি দেখবেন যে যখন একটি নারী নির্যাতনের মামলায় যখন জাজমেন্ট দেওয়া হয়, তখনও কিন্তু সামাজিক পরিবেশ, সার্বিক অবস্থা ইত্যাদি আলোচনা করা হয়। আর এই জাজমেন্টটা হচ্ছে মোস্ট রিলিভেন্ট এই কারণে, আপনি দেখবেন এই জাজমেন্ট নিয়ে জাজমেন্টটা অপারেটিং পার্ট আসার পরে পার্লামেন্টের সদস্য, আরে জাজমেন্টটা আপনাদের কাছে নিয়ে আপনারা থাকেন, আমরা এখানে বসে দেখব, জাজমেন্টটা আপনাদের পকেটে ঢুকিয়ে রাখেন। কারণ এর তো একটা আইনি ব্যাখ্যা ব্যারিস্টার নাজমুল হুদা দিলে, আমি জীবনেও শুনি নাই যে আমি কোন পার্লামেন্ট, এতগুলো জাজমেন্ট হয়েছে, আমি এই ধরনের বক্তব্য পার্লামেন্টের মেম্বারদের কাছ থেকে কখনো শুনি নাই। এবং সেখানে আপনার পার্লামেন্টের যে প্রসিডিং এর মধ্যেও তারা কতদূর যেতে পারে এটা বুঝতে হবে। এখন এইখানে একটা জিনিস ভুলে গেলে চলবে না, সরকারের 3টি বিভাগ, লেজিসলেটিভ, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি। সংবিধানে কেউ কিন্তু সুপ্রিম না, পার্লামেন্টের মেম্বার বলে তারা সুপ্রিম, জনগণ হচ্ছে সুপ্রিম। আর এই সংবিধানে এই ক্ষমতা দেওয়া হচ্ছে যে পার্লামেন্ট আইন করবে, সেই আইনটা সঠিক হয়েছে কিনা সুপ্রিম কোর্ট দেখবে, এক্সিকিউটিভরা সঠিক আইন সঠিকভাবে প্রয়োগ করছে কিনা এইটা আপনার জুডিশিয়ারি দেখবে। তাহলে পরে এই জন্যই বলা হয় গার্ডিয়ান অফ দি কনস্টিটিউশন 7-2। এবং সেই জন্য কিন্তু লাস্ট পার্টে বলেছে, এই জাজমেন্টের মধ্যে দেখবেন শেষ কথা বলেছে যে সংবিধান সংশোধন সঠিক হলো কিনা এইটা দেখার দায়িত্ব হচ্ছে সুপ্রিম কোর্টের। সেখানে পার্লামেন্টের কি মেম্বারদেরকে বলা হয় না যে আপনারা আপনাদের ওইটা জাজমেন্টাল বাসার মধ্যে বসে থাকেন, পকেটে থাকেন, এইটা পার্লামেন্টের মেম্বার অন্তত বলতে পারে। জাজমেন্টেও এটা বলা হয়েছে যে শেষ পর্যন্ত সংবিধান লঙ্ঘন হচ্ছে কিনা তা দেখবার দায়িত্ব
সুপ্রিম কোর্টেরই বটে, কিন্তু অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, বিষয়টা কি আসলে ওই জায়গায় কিনা যে বিচার মানে সকল প্রতিষ্ঠান ভেঙে পড়েছে, বাংলাদেশে কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান দাঁড়াতে পারেনি, এই মন্তব্যগুলো করা হয়েছে এই রায়ে। নির্বাচন কমিশন শক্তিশালী করা হয়নি, কাজে নির্বাচন প্রক্রিয়া, আবারও বলি আমি, মন্তব্য না, এগুলো আলোচনা মানে রায়ের অংশ হিসেবে নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ কাজে এবং সংসদ ইম্যাচিওর, এই অবস্থায় তাদের হাতে বিচারক অপসারণের দায়িত্ব তুলে দেওয়া আত্মঘাতী হবে। এই রাজনৈতিক অবস্থায় যে বিচার বিভাগে একমাত্র আশার আলো জ্বালিয়ে রেখেছে, এটাই বলা হয়েছে কিনা এই রায়ে মূলত? ইমিচিউর না হলে এরকম কথা কেউ বলে? সংক্ষেপে বলতে চাচ্ছি, কি না হলে এই যে ইমেচিউর না হলে এরকম কথা কেউ বলে সরকারের আরেকটি বিভাগ সম্পর্কে? কথাটা হচ্ছে যে এটা তো স্বীকৃত, জনগণ সার্বভৌম, এবার কোনো সন্দেহ নাই। জনগণ তো এটা এক্সারসাইজ করে না, এটা করে প্রতিনিধি, জনগণের নির্বাচনের প্রতিনিধির মাধ্যমে, which is called House of the Nation. Yes. এবং এইটা পার্লামেন্টের মেম্বার আপনি পছন্দ করার জন্য আমি যখন এই মামলা চলে একজন এমিকাস কিউরিকে প্রশ্ন করেছিলাম, কারণ আই ওয়াজ অলসো মেম্বার পার্লামেন্ট ইন 73। আমি বলেছিলাম যে আপনারাই তো করেছেন এটা, আজকে যে কথা বলছেন সেই কথার সাথে কোনো মিল নাই। তখন তিনি বললেন সেই পার্লামেন্ট কি আছে? তা আমি বললাম যে আপনি আমি অমুকে থাকলে পরেই পার্লামেন্ট, আর পার্লামেন্ট না, জনপ্রতিনিধিরা যে যাকে নির্বাচিত করবে সেই নির্বাচনের প্রতিনিধিত্ব পার্লামেন্ট চালাবে। কেউ যদি অংশগ্রহণ না করেছে তাদের দায়িত্ব। অষ্টম সংসদে কিন্তু এই রায় কিন্তু প্রধান বিচারপতি মানে মূল রায় কিন্তু এই কথাও বলা আছে যে গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া তো গ্রহণযোগ্য সংসদ হয় এখন না। গ্রহণযোগ্য নির্বাচন নয়, আমি অংশগ্রহণ করবো না, এইটিকে পলিটিক্যাল আসপেক্টে চলে গেলাম। আমি কোন আবার দল, বাস্তবতাও তো বটে যে সকলের কাছে গ্রহণযোগ্য একটি সংসদ হলো বিচার কিনা। কি বাস্তব না, বিবর্তিত? আমি সেটাই সকলের কাছে গ্রহণযোগ্য বৈধও কিন্তু নির্বাচন গ্রহণযোগ্য না, এটা বৈধ যেটা কিন্তু সেটা হলো যে আমি যদি অংশগ্রহণ না করি তাহলে পরে নির্বাচন হবে না গ্রহণযোগ্য, এটা না, এই যে কোনো ব্যারিস্টার কথা নয়। নাজমুল হুদাও যেটা বলছেন যে বৈধ কিন্তু গ্রহণযোগ্য না। না, সেটা আমি বলতেছি যেটা 5ই জানুয়ারি ইন্ডিয়ান কনস্টিটিউশন কিন্তু নির্বাচন বলছে যেটা বৈধ হয়েছে না। সেটা বারবার বলা হয়েছে, চেষ্টা চলেছে যে নির্বাচন গ্রহণযোগ্য হোক, এবং এই বলা হয়েছিল যে আপনারা যে কোনো মন্ত্রণালয় চান অন্তর্বর্তী কিছু সরকার নিতে পারেন, আসেনি। এখন আমি উইলফুলি না এসে যদি নৈরাজ্য সৃষ্টি করি উইথ এ মোটিভ যে আমরা ক্ষমতা যেদিন যাব সেই দিনে অংশগ্রহণ করব, এই অ্যাটিটিউড যদি থাকে তাহলে তো নির্বাচন আপনি অংশগ্রহণ না করলে নির্বাচন হবে না, একটা নৈরাজ্যের অবস্থার মধ্যে দিয়ে যাবে। কিন্তু এই যে রায়ে এই কথাগুলো বলবার, প্রধান বিচারপতির এই কথাগুলো বলবার আইনি তাৎপর্য কি? এখন কি সরকারকে আইনি ভাবে কেউ বাধ্য করতে পারে নির্বাচন কমিশন মানে শক্তিশালী করতে, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে, নির্বাচন কমিশনের গঠন বিষয়ে একটি আইন তৈরি করতে, যে আইন হয়নি 45 নির্বাচন বছরে? কমিশন সংবিধানই একটা ইন্ডিপেন্ডেন্ট বডি, এটা গঠন প্রণালী হয়েছে আপনারা জানেন যে গঠন যেভাবে হয়েছে সেটা তো আলোচনা করে হয়েছে, কেউ মানে কেউ মানে না, মানে অর্থাৎ আমার পক্ষে না, যদি হয়, কিন্তু মানে সংবিধানে তো পরিষ্কার লেখা আছে যে নির্বাচন কমিশনে একটি আইন থাকতে হবে। না। নির্বাচন কমিশনের মানে কিভাবে গঠন হবে, কি করে তার সদস্যদের নির্বাচন করা হবে। প্রধান বিচারপতি এখানে হাইকোর্ট বিভাগের বিচারপতি নিয়োগের ক্ষেত্রের কথাটিও বলেছেন যে এখন পর্যন্ত কোনো আইন হয়নি। এগুলো করতে কি এই রায়ের মাধ্যমে সরকার বাধ্য হয়? এইটা মানে রায়ের আইনি এরকম কোনো ব্যাপার আছে? না, এটা দিস ক্যান বি গাইডলাইন ফর মেকিং লজ ইন দ্য ফিউচার। তার যে মন্তব্য বা কমেন্ট কিন্তু সরকার চাইলে নাও শুনতে পারে। নাও শুনতে পারে। এখানে আমি মনে করি উনি একটা সাধারণ সরকার মানুষের যে সব কথাই কিন্তু কথা উনি শুনবে এমন কোনো বলেছেন। কথা আছে? একটা সাধারণ মানুষের মধ্যে এই গ্রিভান্সগুলি আছে, এটাই উনি বলেছেন। কিন্তু যেখানে অসুবিধা হয়েছে সেটা হচ্ছে হি ইজ নট এ সাধারণ ম্যান, হি ইজ এ চিফ জাস্টিস। তার মুখ থেকে যখন এই কথা বেরিয়েছে তখন এটা গুরুত্ব অন্যরকম হয়েছে আর কি। তা না হলে এগুলো তো আমরা সবাই জানি যে নির্বাচন কমিশন আরো শক্তিশালী করার প্রয়োজন আছে, বা এটা ওটা করার প্রয়োজন আছে, বা এটা গ্রহণযোগ্য হলো কি না হলো, দিস আর অল কমন পিপলের কথা। কিন্তু এই কথাগুলো উনি বলে ফেলেছেন, তার দরুন এটা তাৎপর্যপূর্ণ হয়ে পড়েছে। জি, আরেকজন দর্শক আছেন ফোনে। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন বা মতামত দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম হচ্ছে মোতালেব হোসেন, আমি নাটোর থেকে বলছিলাম। বলুন ভাই। অনির্বাচিত সংসদ সদস্যদের হাতে বিচারক অপসারণের ক্ষমতা দিলে দেশের অবস্থা কি হতো? মানুষ কি ন্যায় বিচার পেত? অসংখ্য ধন্যবাদ ভাই। আমি একটা বিরতির পর অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন আপনাকে এই প্রশ্নটি করেছিলাম। আমি এখানেই যেতে চাই যে মানে এই অনির্বাচিত বলে অনেক সাধারণ মানুষ যাকে ভাবেন, প্রধান বিচারপতি যাকে বলছেন গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া
গ্রহণযোগ্য সংসদ হয় না, তাকেই প্রধান বিচারপতি আবার ইম্যাচিওর সংসদও বলছেন কিনা। একটা বিরতির পর দর্শক থাকুন টেলিভিশনে, ফেসবুকে, ইউটিউবে এবং টেলিফোন করুন। ছিলাম রাজখানে অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। বিরতিতে যাওয়ার আগে একজন দর্শক ফোন করে বলেছিলেন যে তার ভাষায় অনির্বাচিত সংসদ সদস্যরা বিচারপতিদের অপসারণের ক্ষমতা দিলে বিপদ হতো কিনা। আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম যে এটাই মূল বক্তব্য কিনা, মানে যদিও প্রধান বিচারপতি অনির্বাচিত বলেননি, অগ্রহণযোগ্য বলেছেন এবং ইম্যাচিওর বলেছেন। আর আপনার জি, এবং আবুল হাসান রাকিব নামে একজন দর্শক নাজমুল হুদা সাহেবকে প্রশ্ন করেছেন, একই প্রশ্ন, আপনিও যদি উত্তর দেন। পার্লামেন্টে যারা আছেন তাদের কয়জন বিচারপতি নির্বাচনে মতামত দেওয়ার মতো জ্ঞান গর্ভযোগ্যতা রাখেন, এরকম প্রশ্ন করছে। দেখুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রশ্নকর্তাকে। প্রশ্ন হচ্ছে যে আমি যেভাবে ভাবি, যে একটু আগে বলছিলাম যে আমি যেভাবে ভাবি সেভাবে পার্লামেন্ট হবে, এটা তো টেন্ডার নোটিশ না, বা এরকম অ্যাডভার্টাইজমেন্ট করবো যে বেস্ট অফ দি পিপল আসেন আপনাকে পার্লামেন্টে আসবেন। এখানে জনপ্রতিনিধিদের জনগণ নির্বাচিত করে, সেখানে নির্বাচন কমিশন আছে, সেখানে কিন্তু দেখেন আর্মি চেয়েছিল, আপনি দেওয়া হয়নি, বা পুলিশ যেভাবে করে তার যেভাবে চাইবে সেভাবে হবে। নির্বাচন কমিশন মোটামুটি অটোনমাস এই ব্যাপারটা নির্বাচন পরিচালনার জন্য। সেম একইভাবে আজকে নির্বাচন হয়েছে, এবং যে নির্বাচনের কথা অনির্বাচিত বলছেন, এটা হলো কি একটা বিরোধী দলের কথা আর কি, যে নির্বাচিত হয়নি। আমি এখানে একটি কথা যে প্রশ্নকর্তা করতে চাই, উনি কি জানেন যে দুবাইতে একটি গোপন মিটিং হয়েছিল দাউদ ইব্রাহিমের সাথে, ভারতের মাফিয়া ডন এবং তারেক রহমানের সাথে? সেখানে একটি ব্যবস্থা হয়েছিল, নির্বাচন সেদিনই হবে যেদিন আমরা ক্ষমতা যেতে পারবো, আন্ডার নির্বাচন হবে না। এবার সেই রাজনীতির কথাই তো, আপনার কথা যদি আমি ধরে নিই সত্যি, সেই রাজনীতির কথাই তো প্রধান বিচারপতি পুরো রায় জুড়ে বলেছেন। না, আমি কামিং টু দ্যাট, আমি বলি সে এখন আমি ওই পয়েন্টে আসছি। আজকে যদি নৈরাজ্য সৃষ্টি, আমি চেষ্টা করেছি, সরকার চেষ্টা করেছে, প্রধানমন্ত্রী চেষ্টা করেছেন যে আসেন এই নির্বাচন করি, একাধিকবার ডাকা হয়েছে, উনি আসেন নাই, বলছেন হরতালের প্রোগ্রাম আছে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি নির্বাচন না দিলে আজকে দেশের অবস্থা কি হইতো? নৈরাজ্যকর অবস্থা, অগণতান্ত্রিক একটা শক্তি এসে এখানে বসতো, সেইটাই তারা চেয়েছে, সেটা হয়নি, সেটা প্রতিহত করছি আমরা। এখানে কথা হচ্ছে যে এখন এইটাকে যদি আমি বলি অগণতান্ত্রিক, এটা কিন্তু আমি কোনো অবস্থাতে মেনে নিতে পারি না। কারণ সংবিধান সর্বোচ্চ, সংবিধানের মাধ্যমে নির্বাচন হয়েছে, একটা তত্ত্বাবধায়ক সরকার বাদে একটা অন্তর্বর্তী সরকার হয়েছে, সেখানে তাদের বলা হয়েছে যে কোনো মন্ত্রণালয় আপনি নিতে পারেন, আপনি আসেননি। এখন তাই বলে নির্বাচন বন্ধ হবে রাজনীতির কথাই না, তাই বলে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন, যার যে সমস্ত দল, তারা কি অযোগ্য? এটা পিপলস চয়েস, জনগণ তাদের নিয়ে। নাজমুল হুদা, আপনাকে আবুল হাসান রাকিব প্রশ্ন করছেন যে প্রধান বিচারপতির পদে আপনি ইলেকশন চেয়েছেন, ভালো কথা, কিন্তু কসাই মতিন তুফানেরা পার্লামেন্টে নির্বাচিত হয়ে গেলে আপনার কতটুকু ভালো লাগবে? না, এটা তো সেইভাবে তো একটা প্রধান বিচারপতি নির্বাচন হবে না। প্রধান বিচারপতি নির্বাচনের জন্য না না, কথা না, আমি সিরিয়াসলি প্রপোজ করতেছি, প্রধান বিচারপতি নির্বাচন করবে তারাই যারা প্রধান বিচারপতি হওয়ার যোগ্যতা রাখেন, তারা অংশগ্রহণ করবেন অ্যাজ ক্যান্ডিডেট, এবং সেখানে কোন রকমের দলীয়করণ ভিত্তিতে সে নির্বাচন হবে না। সে নির্বাচনও আপনি দেখবেন ওটা রেজাল্টও ঠিকই হবে, মানে জনগণ কোনো সময় তারা ভুল করে না। তখন জনগণ ওই প্রধান বিচারপতি কে হবেন সেটা চিন্তা করতে যেয়ে তারা কোনো দলীয় লোককে কিন্তু নির্বাচিত করবে না। সেই জনগণ রেশনালি বিহেভ করে ভোটটা ঠিকই একজনকে দেবে যিনি সত্যিকার অর্থে প্রধান বিচারপতি হওয়ার জন্য। ওই জায়গায় ছিল যে মানে পার্লামেন্টে যদি মানে দুর্বৃত্তরাও নির্বাচিত হতে পারেন, মানে যেহেতু রাজনীতির অংশ হয়ে যাচ্ছেন তারা, মানে যাকে প্রধান বিচারপতি বলছেন যে রাজনীতি এখন বাণিজ্যে পরিণত হয়েছে, ক্ষমতাধর ব্যক্তিরাই কেবল মানে বাংলাদেশে বিভিন্ন, মানে আপনার এর আগেও অনেক আলোচনা হয়েছে, ইভেন এমপিসদের ব্যাপারেও কিছু শিক্ষাগত যোগ্যতার, মানে প্রধান বিচারপতি যে যাকে আপনারা কেউ মন্তব্য বলছেন, কেউ রায়ের অংশ বলছেন, যা বলেছেন এই রায়ে, সেটা আবার বাস্তবতাও তো বটে, মানে বিচারপতি কোনো কিছু বলতে পারে। আমি তো বললাম বাস্তবিক পক্ষে এটা আমাদের সবাই এটাই আলোচনা করি, কিন্তু আজকে প্রধান বিচারপতি এটা বলার আগে আবার একটা স্টেটমেন্টও করেছেন। উনি বলেছেন আমি পলিটিক্যাল স্টেটমেন্ট করবই,
না, দেশের স্বার্থে, language-টা আসলে দেশের এইভাবে স্বার্থে, ছিল না। বিচারের স্বার্থে, এইটা বিচার আপনি বিভাগের- যেভাবে বলছেন এইভাবে বিচার কিন্তু উনি বিভাগের বলেন, উনি স্বাধীনতার বলছে স্বার্থে- ওটাই যে বলতেছি। আমি বিচার বিভাগ সম্বন্ধে সেটাই কথা বলতেছি। বলতে গেলে যদি আপনারা মনে করেন যে আমি রাজনৈতিক বক্তব্য দিচ্ছি, আপনারা তাহলে শেষ ওইটাকে দিবেন না। রাজনৈতিক বক্তব্য হিসেবেই আমি দেব এবং এইভাবেই আমি বিচার বিভাগের জন্য বলবো। সেটাই তো আমি সেটাই বলছি যে উনি কোয়ালিফাই করেছেন ওনার এই স্টেটমেন্ট সেভাবে। আমার কথা হচ্ছে আজকে এবং সেখানে বলছেন বিচারপতিদের আমার উপর দিয়ে অপসারণটা- পানি পড়ে। বিচারপতিদের অপসারণটা এটা পলিটিক্যাল হয়ে গেছে বিষয়টা। হ্যাঁ। ইট হ্যাজ গন ইনটু দ্য পলিটিক্যাল ক্যাম্পস। এখন কেউ প্রধান বিচারপতিকে সাপোর্ট করছেন নট বাই সিইং এটা ভালোর কি মন্দ তা না, এটা সরকারকে বিব্রত করছে, এই জন্য তারা একটা স্ট্যান্ড নেবে, বা সরকারের একটা দুর্বলতার দেখাতে গিয়ে এই বিএনপি হয়তো হাজারো কথা বলবে এটার ব্যাপারে। সিমিলারলি একই টোকেনে আওয়ামী লীগও চেষ্টা করবে তার এটাকে সাস্টেইন করার জন্য। তো আসল কথা তো তা না, আসল তো আমাদের জাতীয়ভাবে অবশ্যই চিন্তা আমার করতে আরেকটা হবে। আইনি প্রশ্ন আছে, সেটি হচ্ছে যে এই যে 395 পাতার মূল রায়টি যেটি প্রধান বিচারপতি লিখেছেন, তারপরে বিচারপতি নাজমুল আরা সুলতানা ছাড়া বাকি 5 জন বিচারপতি আলাদা করে আবার তাদের যুক্তিগুলো তুলে ধরেছেন। এটাই কি রেওয়াজ, নাকি এই রায়ের ক্ষেত্রে আবার এটা হলো না, কোনো বিশেষ কারণে? ইনফ্যাক্ট আপনি তো সবাইরই তো অধিকার আছে যার যার মতামত ব্যক্ত করে রায় করবে। প্রত্যেকে এরকম অনেক judgment আছে। আলটিমেটলি সবাই যখন একত্র হয় যে না জাজমেন্টটা এটাই হবে, সেটাতে তারা আবার একত্র হ্যাঁ, হয়। হ্যাঁ, সে বিষয়ে কিন্তু সকলে but they একমত have the reasons। বিভিন্নভাবে বিভিন্ন জনের কিন্তু রিজনস থাকতে পারে এই জাজমেন্টে, এই কনক্লুশনে আসার ব্যাপারে। তারা নিজেদের মতামতটা সেখানে ব্যক্ত করে। যেমন সেই ক্ষেত্রে নাজমুনারা নাই, কারণ বিকজ সে ইজ অলরেডি রিটায়ার্ড, সেজন্য তার সিগনেচারটা নাই। কিন্তু উনিও হয়তো থাকলে পরে তার নিজস্ব একটা অভিমত দিতে পারতেন। না, আমার কথা হচ্ছে যে আজকে জনগণ যদি আমাদের সত্যিকার অর্থে রাষ্ট্রের ক্ষমতার মালিক হয়ে থাকে, তাহলে জনগণের সত্যিকার প্রতিনিধি, সত্যিকার বলতে আমি ওইটাই বুঝাই যে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে যিনি প্রতিনিধি নির্বাচিত হবেন, অর্থাৎ একটা সুষ্ঠু এবং অবাধ নির্বাচনে জনগণের ইচ্ছার প্রতিফলনে যে নির্বাচন হবে, এবং সেই নির্বাচনে যারা প্রতিনিধি হিসেবে পার্লামেন্টে বসবেন, দে উইল হ্যাভ দ্য ফুল পাওয়ার টু রান দ্য কান্ট্রি ইন এভরি ওয়ে, ইনক্লুডিং দ্য অপারেশন, মানে কি বলে, রিমুভাল অফ জাজেস। তাদের হাতে থাকা উচিত সেটা। এখন আমি একটি প্রধান কথা বিচারপতির রায়টি পড়লে মনে হয় না, যে আমি একটি তিনি কথা বোধহয় বলতে চাই। সেটাই বলতে এখানে চেয়েছেন যে এই পার্লামেন্টের হাতে হয় না। এখানে আমরা একটা বেসিক জিনিস ভুল করছি। আমরা প্রধান বিচারপতিকে একটি পক্ষ বানিয়ে ফেলেছি, আপনারা বানিয়েছেন। হ্যাঁ, এবং এইটা একটা ভুল হচ্ছে, তার কারণ অ্যাপিল বিভাগ, এখানে 7 জন বিচারপতি বিচার করেছেন এবং জাজমেন্টটাকে রেনেনুমাস ডিসিশন, ভিতরে যাই আলোচনা হোক না কেন, সেখানে আমরা একটা ভুল করেছি। আর আমার বড় ভাই এই দেখেন সংসদকে সাপোর্ট করতে গিয়ে জনাব সাহেব, আপনি আমি আপনার বলতেছি আপনি সুপ্রিম কোর্টে আপনার জায়গায় আপনি আসতেছি, অ্যাপেলেট ডিভিশন আপনার জায়গায় আসতেছি। আপনি অ্যাপেলেট ডিভিশন প্র্যাকটিস করেন। হ্যাঁ। আপনি দেখেছেন যে অ্যাপেলেট ডিভিশনে ম্যাক্সিমাম অর্ডারগুলি একজনই করছেন, আরে আর কারো কথা চিন্তা করা হচ্ছে না। এটাই রেওয়াজ সুপ্রিম কোর্টের আবার কেন করে সেটা প্রধান করতে বিচারপতি তাহলে মুখ কেন দিয়ে করতেছেন? বাইরে, কিন্তু ওটাকে বলা যাবে না যে এটা প্রধান বিচারপতির জাজমেন্ট, এটা আপনি সিনিয়র লয়ার, আপনার এটা বোঝা উচিত। কিন্তু এখন এখানে আমি যে কথা- জয়নুল আবেদীন, এই কথাটি আপনি বারবার বলছেন, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এই রায়ে প্রধান বিচারপতি কিন্তু পরিষ্কার করে বলেছেন যে অ্যাটর্নি জেনারেলের তার মক্কেলকে গিয়ে, মানে সরকারকে গিয়ে বোঝানো উচিত যে এই যদি হয় পারসেপশন সরকারের যে মানে তারাও মানে এই ধরনের মন্তব্য করতে পারে সংসদে এবং বাইরে বিচার বিভাগ সম্পর্কে, তাহলে দেশে আর কারো উপরেই ভরসা করবার জায়গা থাকবে না। সেই বিপদটা তো থাকে ব্যারিস্টার নাজমুল দাস। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। প্রধান বিচারপতির কিন্তু সরকারের কাছে পৌঁছার ব্রিজ হচ্ছে অ্যাটর্নি জেনারেল, এবং তার যা কিছু বলার এজলাসে বসে অ্যাটর্নি জেনারেলের মাধ্যমেই বলতে হবে, এর বাইরে যাওয়ার কোনো স্কোপ নাই। সেই কথাটাই প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে বলছেন যে এখানে আমরা এজলাসে যে কথা বলি, মন্ত্রীরা বাইরে এই কথাগুলো বলতে পারেন না, আমাদের এজলাসের কথাগুলো। আবার পার্লামেন্টের সদস্যরাও বলে আমরা পার্লামেন্টের মধ্যে যা বলি আপনি ওখানে বসে এটা বলতে পারেন না। দ্বন্দ্বটা বোধহয় সেখানেই। এখানে আরেকটি জিনিস আমি বলতে চাচ্ছি, আমার বড় ভাই এই পার্লামেন্টের বৈধতা নিয়ে অনেক কথাবার্তা বলেছেন আর কি। দেখুন, আওয়ামী লীগের লোকেরাই কিন্তু, এমনকি প্রধানমন্ত্রী নিজেও বহুবার বলেছেন যে আগামীতে 2014 সনের মতো নির্বাচন হবে না, গ্রহণযোগ্য নির্বাচন হবে। তার অর্থটা কি?
দে হ্যাভ ইনডাইরেক্টলি অ্যাকসেপ্টেড নির্বাচন। যে ওই নির্বাচনটা গ্রহণযোগ্য নির্বাচন ছিল না এবং মানুষের ভোটের নির্বাচন ছিল না। না, আপনি যে অংশগ্রহণ না করেন সেটা তো অন্য কথা। ইনডাইরেক্টলি ওইটাকেই বুঝায়। আমরা তো এখানে চাই যে আরেকটি সবাই বিষয় হচ্ছে- অংশগ্রহণ করুক, সেই নির্বাচন তবে জয়নাল আবেদিন সাহেবের কাছে আমার আরেকটি একটা বিষয় প্রশ্ন, হ্যাঁ। আজকে যদি খায়রুল হক সাহেব বসে যখন এই ধরনের একটা রায় দিলেন, তখন বিএনপি তো প্রধান বিচারপতিকে সেইভাবে মূল্যায়ন করেন নাই, কোথায়? তখন তো পুরা পলিটিক্যালি মূল্যায়ন করা নো, হয়েছে এটা প্রধান বিচারপতি। আপনার বক্তব্যটা কারেক্ট না। খায়রুল হকের প্রশ্নবিদ্ধ যেখানে হয়েছে সেটা হচ্ছে সিগনেচার নিয়ে। আমি নিজে অ্যাজ দি প্রেসিডেন্ট আমি সাংবাদিক সম্মেলন করে বলেছি যে খায়রুল হক সাহেব আফটার রিটায়ারমেন্ট সরকার বাতিলের হি হ্যাজ রায়ের দ্য কথা রাইট। তখন তো আপনার আওয়ামী লীগ বলে নাই যে এই প্রধান বিচারপতি এই সমস্ত কথাবার্তা বলে। আমি বলেছিলাম যে এই আফটার 16 মান্থ এই জাজমেন্ট দেওয়ার তার এখতিয়ার ব্যারিস্টার নাজমুল হুদা, এই কথাটির সঙ্গে আপনি একমত কিনা, যেখানে প্রধান বিচারপতি বলছেন যে মানে এই যে বিচারপতিদের উপরেও বিশ্বাস করা যায় না, এই ধরনের অ্যাটর্নি জেনারেলের এই ধরনের রিমার্ক নিয়ে তিনি যখন বলছেন যে এই যদি হয় গভর্নমেন্টের পারসেপশন যে জাজেস আর নট ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ফেয়ার, যে তারা ন্যায় বিচার দিতে পারছেন না এবং তারা স্বাধীন না, তাহলে দেয়ার উড বি নান ইন দ্য কান্ট্রি টু রিপোজ ট্রাস্ট আপন। আর বিশ্বাস করবার কেউ থাকছে না। বিচার বিভাগকে সেই স্যানিটির জায়গায় রাখাটা জরুরি বলে মনে করেন কিনা? দেখেন, এই সমস্ত অনেক আনপ্রেজেন্ট কথা বলার প্রশ্ন আছে এখানে, যেটা এখানে বলা যাবে না। আমরা যে হাইকোর্ট ডিভিশন আমাদের প্র্যাকটিসের শুরুতে দেখেছিলাম, সেই হাইকোর্ট ডিভিশন এখন নাই, সেই সুপ্রিম কোর্ট এখন নাই। এখানে এখন অনেক কিছু হয় যেটা নিয়ে আপনার জাজদের ব্যাপারে আমি অন্যভাবে কোনো মূল্যায়ন করতে চাই না, বাট বাস্তবতা হচ্ছে আজকাল যা হচ্ছে তাতে আপনি সমাজের বাইরের অংশ হিসেবে দেখতে রাজি নন? সেটা বলতে পারছি না, আমি বলতে পারছি না। আজকে অনেক কিছুই হচ্ছে, বিচারপতিদের দ্বারা অনেক কিছুই হচ্ছে। এটা আমাদের মাননীয় প্রধান বিচারপতিও নিশ্চয়ই জানেন, ওনার না জানার কথা না। কাজেই এগুলি বলা যাবে না। এখন প্রশ্ন হচ্ছে আস্থার জায়গাটা রাখতে হলে পরে যেভাবে বিহেভ করা দরকার সেই ধরনের আচরণবিধি ইমিডিয়েটলি যদি জুডিশিয়াল চিফ সেটা করতে পারেন, উনি যদি সেই ধরনের আচরণবিধি এনে সেটা মানার ব্যাপারে এবং সেটা বাস্তবায়িত করতে, সেটা বাস্তবায়িত করতে তিনি যদি আজকে মনিটরিং ব্যবস্থা করেন এবং সেটা যদি এনফোর্স করতে পারেন, দেন ইউ গেট ব্যাক দ্য কনফিডেন্স। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার নাজমুল হুদা, ধন্যবাদ অ্যাডভোকেট জয়নাল আবেদিন, ধন্যবাদ। কিছু বলতে চেয়েছিলেন অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন? ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। ধন্যবাদ দর্শক যারা সঙ্গে ছিলেন। রাজকাহনের পরবর্তী পর্বে নারী শিশু নির্যাতন কমছে না কেন, এই বিষয়ে আলোচনা করবেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি, বিএনপির শিক্ষা বিষয়ক সহ সম্পাদক হেলেন জেরিন খান এবং গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু। সঙ্গে থাকবেন আপনিও।